হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই ডাব্লিউবিপিএসসি ওয়ালাতে। আমি সুশ্রুত চৌধুরী আরও একবার তোমাদের সামনে। প্রথমেই প্রত্যেকের থেকে ক্ষমা চেয়ে নেব, তার কারণ হচ্ছে আমাদের যে অ্যানালিসিসের সেশনটা ছিল সেখানে আমি উপস্থিত থাকতে পারিনি। ইকোনমিক্স নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন ছিল, সেইগুলোর উত্তর দিতেই আজকের এই অ্যানালিসিস ক্লাসটা, যেখানে আমরা ডিটেলস অ্যানালিসিস করব ইকোনমিক্সের কোয়েশ্চেনগুলো নিয়ে। শুধুমাত্র তাই নয়, আমরা দেখব যে কোন সোর্সেসগুলো ইম্পর্টেন্ট, ডাব্লিউবিপিএসসি কোথা থেকে আমাদের প্রশ্ন তুলেছে এবং কিভাবে সেই প্রশ্নগুলো আমাদের সামনে এসছে। তো আজকের এই গোটা আলোচনা তোমাদের শুধুমাত্র অ্যানালিসিসের জন্য নয়। একটা জিনিস তো বটেই যে তোমরা জানতে পারবে যে তোমাদের প্রিলিমসে কত নম্বর আসতে চলেছে, বিশেষ করে প্রিলিমস এই ইকোনমিক সেগমেন্টটাতে। আবার তোমরা এটাও জানতে পারবে যে আগামী দিনের যে আমাদের বিসিএস এর পরীক্ষা, তার জন্য কোন কোন রিপোর্টগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো আশা করছি তোমাদের এই লেকচার খুবই কার্যকরী মনে হবে। তোমরা প্রত্যেকে যারা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছো, স্বাগত প্রত্যেককে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস অ্যানালিসিস ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো থাকছে আমাদের প্রশ্নোত্তর বিশ্লেষণ। আমরা ডাব্লিউবিসিএস 2023-এর যে প্রশ্নগুলো এসছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেখব, কোনটা ঠিক কোনটা ভুল সেটাও আমরা জানবো, এবং তার সঙ্গে সঙ্গে যে জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ আইডেন্টিফাইং দ্য সোর্স। কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সে এরকম বেশ কিছু সোর্স, নতুন নতুন সোর্স আমাদের সামনে এসছে, যেগুলো কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের আগামী দিনে মাথায় রাখাটা খুব দরকার, তার কারণ এই রিপোর্টগুলোকে মিস করলে কিন্তু কোনো রকমভাবে বিসিএস এর এক্সাম ক্লিয়ার করা সম্ভব নয়, অ্যাটলিস্ট ইকোনমিক্সের ক্ষেত্রে। তাহলে সবার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। সবার প্রথমে আমরা শুরু করার আগে যে গোটা প্রশ্নোত্তর এসছে সেই নিয়ে একটু কথা বলে নেব। মোটামুটিভাবে আমি যদি ইকোনমিক্সের কোয়েশ্চেন বলি, তাহলে এখানে মোটামুটিভাবে আমরা বলতে পারি 20 ± 2, মোটামুটি 20টার কাছাকাছি প্রশ্ন আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে দেখতে পারি। ঠিক আছে, ±2 কেন বললাম, তার কারণ হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন থাকে যেগুলো ওভারল্যাপিং। কোনো কোনো কোয়েশ্চেন আমরা একটু পলিটি ঘেঁষা দেখতে পাচ্ছি, কোনো কোনো কোয়েশ্চেন আমরা একটু জিওগ্রাফি ঘেঁষা দেখতে পাচ্ছি। যেরকম জিওগ্রাফিতে আমরা দেখব একটা ধান থেকে প্রশ্ন এসেছিল, সেটা জিওগ্রাফিতেও যেরকম হয় ঠিক সেরকমভাবে আমরা এগ্রিকালচারাল সেক্টরেও সেটা নিয়ে কথা বলতে পারি। আবার পলিটির মধ্যে আমরা দেখতে পাই যে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে একটা প্রশ্ন এসেছে, ফান্ডস অফ ইন্ডিয়া, তাই না? 3 ধরনের ফান্ডের কথা আমরা বলি। তো সেই রকম বেশ কিছু ওভারল্যাপিং কোয়েশ্চেন থাকে, যার জন্য আমি বললাম যে 20টার কাছাকাছি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাব্লিউবিসিএস এর এই প্রিলিমসের পরীক্ষায় এসেছিল। এবার এই প্রশ্নগুলোকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, সেই জন্য আমাদের আলোচনাটা ঠিক দুভাগে ভাগ করেই হবে। আমরা শুরুতে কথা বলবো যেগুলো একদম ইকোনমিক্সের কনসেপ্ট থেকে এসছে, ঠিক আছে? সেই সমস্ত ইকোনমিক্সের কনসেপ্টগুলো যেগুলো আমরা স্ট্যাটিক রিলেটেড, যেগুলো বেশিরভাগটাই আমরা কিন্তু আমাদের ক্লাসে করেছি। আর কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের বেশ কিছু রিপোর্টের কথা আমি তোমাদের আজকে দেখাবো। ভীষণ গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায় যত দিন যাচ্ছে তত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যদি কোয়েশ্চেনের কথা আমি বলি, তাহলে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল বন্ধুরা। আমি একেবারে ভুল কথা বলবো না যে হ্যাঁ খুবই জলের মতো সোজা ছিল, না। যারা যারা ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্সের কথা ভেবে এবছর পরীক্ষা দিয়েছিলে বা প্রিপারেশন নিয়ে গেছিলে, তাদের অনেককেই হয়তো মুখ থুবড়ে পড়তে হয়েছে। কারণ কি, তোমরা ভেবেছো যে যেরমভাবে প্রশ্ন আসে সেরমভাবেই হয়তো আসবে, কিন্তু অদ্ভুত রকমভাবে আচমকাই বলতে পারো যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি কোয়েশ্চেন কিন্তু এবার যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে, এবং বলা বাহুল্য এটা কিন্তু একটা ইঙ্গিত যে আগামী দিনে পরীক্ষা আরও কঠিন হতে চলেছে। কাট অফ কত হবে না হবে সেই চর্চায় আমরা না হয় পরে একদিন আলোচনা করব। আজকের আমাদের ফোকাস পুরোপুরিভাবে ইকোনমিক্স রিলেটেড। তো শুরু করছি সবার প্রথমে স্ট্যাটিক পার্টটা দিয়ে, কি প্রশ্ন এসছে এবং তার উত্তরটা কি হবে, ভুল হলে কেন হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথম প্রশ্ন যেটা আমরা দেখছি, সেই প্রথম প্রশ্নটা হচ্ছে একটা খুব সোজাসাপটা প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যানস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম। আমার মনে হয় এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনেরই একটা পার্ট। তো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের
মধ্যে আমরা যদি বলি আগের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি বারংবার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে 2, 3, 4, 5টা করে কিন্তু রিপিটেডলি জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু এবার মজাদার ব্যাপার হচ্ছে সেই সংখ্যাটা অনেকটাই কম। ইকোনমিক্সের কথা যদি বলি তাহলে এটা কিন্তু বলতে পারো যে খুব কম সংখ্যক প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন যেটা প্রিভিয়াস ইয়ার্সে এসছে, নয়তো এরকম মুহুর্মুহু প্রশ্ন আমাদের ন্যাশনাল ইনকাম থেকে আমরা দেখতে পাই, আমাদের প্ল্যানিং থেকে আমরা দেখতে পাই, যেগুলো বারে বারে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। কিন্তু এবছর মজাটা একটু অন্যরকম। যাই হোক, তো এই যে 5 ইয়ার প্ল্যানের এই প্রশ্নটা, এটার উত্তর আমরা প্রত্যেকেই জানি। এটার উত্তর হবে হচ্ছে আমাদের রাশিয়া, এবং আমরা আলোচনাতেও এই নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি যে কিভাবে সোভিয়েত সোশ্যালিস্ট রাশিয়া থেকে আমরা এই প্ল্যানের যে পুরো ব্যাপারটা সেটা ধার করেছি, এবং ধার করে নিয়ে আমাদের ভারতবর্ষে 1951 সালের পর থেকে আমাদের 5 ইয়ার প্ল্যানিংয়ের যাত্রা শুরু হয়। মাঝখানে কিছু অ্যানুয়াল প্ল্যান নিয়েও আমরা সেখানে কথা বলেছি। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আশা করছি কোনো সমস্যা নেই, কারণ কি হওয়ারও কথা না। চলে আসছি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন, যেটা স্ট্যাটিক পার্ট থেকে এসছে। প্রথমে আমরা স্ট্যাটিকের প্রশ্নগুলো দেখে নিয়ে তারপরে আমরা কারেন্টের উত্তরে যাব। বলছে সার্ভিস সেক্টর দ্য মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ। সার্ভিস সেক্টরের মধ্যে সব থেকে মডার্ন এবং ডেভেলপড, এই কোয়েশ্চেনটাকে আমি কিন্তু একটু মডারেট লেভেলে রাখবো। কারণ কি, সত্যি কথা বলতে আমরা সার্ভিস সেক্টর বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা আমাদের প্রাইমারি সেক্টর, এই ধরনের পড়াশোনাগুলো তো আমরা করেছি, যে সেক্টর স্পেসিফিক ইকোনমি বা ইকোনমিকে কত ভাগে ভাগ করে আমরা আলোচনা করতে পারি, সেই পড়াশোনা আমরা করেছি। কিন্তু তারও ভেতরে গিয়ে জিনিসটাকে আলোচনা বা চর্চা এগুলো আমরা করেছি ঠিকই, কিন্তু জেনারেলি কিন্তু আমরা করি না। যার জন্য আমি তোমাদের বলতে চাই, এই যে প্রশ্নটা, এর উত্তরটা হবে হচ্ছে কোয়াটারনারি সেক্টর, এবং এই কোয়াটারনারি সেক্টর নিয়ে আমি আমার আলোচনায় তোমাদেরকে বলেছি। ঠিক আছে, অলরেডি তোমাদের সেই জায়গাটা জানানো হয়েছে। এবার প্রশ্নটা কেন একটু মডারেট লেভেলে আমি বলছি, তার কারণ হচ্ছে এই যে টার্মটা দ্য মোস্ট মডার্ন অ্যান্ড ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি, এই যে কথাটা, এইখানেই কিন্তু পুরো খেলাটা ঘুরে গেছে। আমাকে যদি জিজ্ঞাসা করা হতো যে টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের কটা ভাগ ইত্যাদি ইত্যাদি, আমাদের কাছে ব্যাপারটা কিন্তু খুবই সোজা ছিল। বা এই যে আমাদের কোয়াটারনারি বা কুইনারি, এই যে দুটো সেগমেন্ট রয়েছে, এই দুটো সেগমেন্টের কোনটা কিসের রিলেটেড, আমরা দেখতে পাই কোয়াটারনারি হচ্ছে আমাদের নলেজ, আর এই কুইনারিতে আমরা দেখতে পাই বিভিন্ন ডিসিশন মেকিং। ঠিক আছে, মানে কোয়াটারনারি হচ্ছে বিভিন্ন নলেজ, মানে কোয়াটারনারির মধ্যে আমাদের কি চলে আসছে না, কোয়াটারনারির মধ্যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা চলে আসছে, কোয়াটারনারির মধ্যে আমাদের এই যে বিভিন্ন রকম ডেভেলপড ব্যাপার স্যাপারগুলো চলে আসছে। ঠিক আছে, আমাদের হাইয়ার স্টাডিজ চলে আসছে। তো এইগুলো যখন কোয়াটারনারির মধ্যে চলে আসছে, তখন এডুকেশন, এক কথায় বলতে পারো এডুকেশন এবং সমস্ত রিলেটেড জায়গা, এগুলো হিউম্যান রিসোর্স রিলেটেড ব্যাপার। তো অবশ্যই আমরা যেরকম আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমার বাড়িতে বসে এবং আমি অফিসে দাঁড়িয়ে তোমাদেরকে একটা লেকচার দিচ্ছি, তো এটা কি মডার্নাইজেশন নয়? আমি কি বলতে পারি না যে এটা মডার্ন এবং ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটি? বলতে পারি তো। অন্যদিকে কুইনারি যেটা রয়েছে, সেই কুইনারিতে কি হয় না, এখানে হয় হচ্ছে আমাদের কি, আমাদের যে সমস্ত ডিসিশন মেকিংগুলো, এই ডিসিশন মেকিংগুলোর মধ্যে আমরা দেখতে পাই সরকারি অফিস চলে আসছে, বেসরকারি অফিস চলে আসছে। এবার সেক্ষেত্রে আমরা জানি যে সেইগুলো রেড টেপিজম বলে একটা শব্দ আছে এখানে, যার জন্য অনেক অফিসিয়াল ডিসিশন কিন্তু আস্তে 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 পিছিয়ে যায়, জানি তো। তো সেইগুলো থেকে আমরা বলবো যে খুব মডার্ন ডেভেলপ ব্যাপার স্যাপার চলছে না, চলছে কি না। তাহলে এই যে উত্তরটা আমরা বুঝতে পারছি যে কেন এটা কোয়াটারনারি, তার কারণ হচ্ছে এখানে সমস্ত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপার স্যাপার, বিশেষ করে স্টাডি, রিসার্চ, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলা হচ্ছে। এবার যখনই এইগুলো কথা বলা হচ্ছে, স্বাভাবিক ব্যাপার এটা মোস্ট মডার্ন এবং ডেভেলপড ইকোনমিক অ্যাক্টিভিটির জায়গায় চলে যাবে। কি যাবে তো, একদম এডটেকের উদাহরণটাই নিতে পারি আমরা তার জন্য, পরিষ্কার। তাহলে এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বা বলতে পারো একটু লেভেলটা হাই করে দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। বলছে which of the following would have inflationary effect on the economy?
সাংঘাতিক একটা প্রশ্ন, এটাকেও আমি মডারেট লেভেলে ফেলবো, যদিও আমরা এই নিয়ে বহুবার আলোচনা করেছি। ঠিক আছে, বহুবার আমরা কথা বলেছি আরবিআই, বহুবার আমরা কথা বলেছি তার ইনফ্লেশন কন্ট্রোল বা মুদ্রাস্ফীতি কিভাবে সে নিয়ন্ত্রণ করে, তার বিভিন্ন টুলের কথা, কিন্তু এক্স্যাক্টলি তার প্রভাবটা মার্কেটে কিভাবে পড়ছে সেটা নিয়ে কিন্তু কোনো বইতেই সেভাবে লেখা নেই। সংজ্ঞা রয়েছে, ওয়ান লাইনার হিসেবে আমরা বেশ কিছু টুকিটাকি এদিক ওদিক শব্দ জেনে যাই, যে রেপোর অর্থ হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট, হাবিজাবি এরকম প্রচুর জিনিস আমরা জেনেছি, কিন্তু আলটিমেটলি আমাদের অর্থনীতিতে এর প্রভাব সেইখান থেকে চলে এসছে কিন্তু এই প্রশ্নটা। তো দেখাতে চাইবো তোমাদের আমার আলোচনায় তোমাদের কিন্তু অলরেডি এই জিনিসটা নিয়ে আমি বলেছি, যেটা আমি এটাও বলেছিলাম যে কোনো বইতে এই আলোচনাটা কিন্তু সেভাবে ডিরেক্টলি নেই। আলাদা করে তোমাদেরকে এই আলোচনায় বোঝানো হয়েছে যে কিভাবে আরবিআইয়ের প্রত্যেকটা টুল ইনক্রিজ এবং ডিক্রিজ দুটো ক্ষেত্রেই, ইনক্রিজও হচ্ছে ডিক্রিজও হচ্ছে, দুটো ক্ষেত্রেই সরাসরিভাবে আমাদের অ্যাক্টিভিটিতে কার্যকলাপের মধ্যে একটা প্রেশার পুট করতে পারে। সুতরাং এখানে কি হবে দেখো, এখানে আমাদের চারটে অপশানের মধ্যে অপশান সি হবে আমাদের উত্তর, 2 এবং 4। একটু বুঝে নেওয়া দরকার যে 2 এবং 4 কেন হবে, কিভাবে হবে। প্রথমটা বলছে বাজারে আরবিআই নতুন বন্ড প্রকাশ করেছে। খুব ভালো কথা, বাজারে আরবিআই নতুন বন্ড প্রকাশ করেছে। ঠিক আছে, একটু বুঝে নি জায়গাটা, তাহলে আবারও পরিষ্কার হয়ে যাবে, যদিও তোমরা এই আলোচনাটায় গেলে কিন্তু অলরেডি দেখতে পারবে। নতুন বন্ড বা সিকিউরিটি আরবিআই যখন বাজারে ছাড়ে, ঠিক আছে, সে কি করছে, সে সিকিউরিটি বাজারে ছাড়ছে, মানে আমি এটাকে বলতে পারি সেল করছে। কোনো বিক্রেতা যখন কোনো একটা জিনিস বিক্রয় করে, তাহলে তার পরিবর্তে সে কি পায়, সে সেখান থেকে টাকা পায়। বাজার তো সে যখন তার সিকিউরিটি বা বন্ড যাই বলো না কেন, সে যখন বাজারে ছাড়বে বা সেল করবে, তার মানে কি বাজার থেকে টাকা উঠে আসবে, তাই তো? তার মানে বাজার থেকে যদি টাকা উঠে আসে, তাহলে সেটাকে আমরা এভাবেও বলতে পারি যে বাজারে যে পরিমাণ টাকা ছিল সেই পরিমাণ টাকাটা আরও কমে গেল। অন্যদিকে ইনফ্লেশনের কথা যদি আমরা বলি, ইনফ্লেশন যেটার অর্থ মুদ্রাস্ফীতি, এ বলছে যে আমার কাছে যখন প্রচুর টাকা থাকবে, মুদ্রাস্ফীতি মুদ্রার পরিমাণ বেড়ে যাচ্ছে, ঠিক আছে, আর মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। তোমার কাছে 50 টাকা থাকলে তুমি যে পরিমাণ খরচা করবে, 500 টাকা থাকলে তার ডবল করবে, স্বাভাবিক ব্যাপার। 50 টাকা থাকলে টোটো অটো ধরার চেষ্টা করবে, 500 টাকা থাকলে সোজা ওলা উবার, তাই তো নাকি? তাহলে ইনফ্লেশন বলছে বাজারে টাকা থাকতে হবে বেশি, অন্যদিকে এখানে তুলে নেওয়া হচ্ছে, তাহলে প্রথমটা হবে না, স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় কথাটা যদি আমি বলি আরবিআই এসএলআর কমাচ্ছে, ঠিক আছে, তাহলে এসএলআর কমাচ্ছে ব্যাপারটাতে কি হবে স্যার? এসএলআর কমানোর কথাটাতে যদি আমি বলি, তাহলে এসএলআর এর ব্যাপারটাতে কি হবে না, স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও, এটা এমন একটা রেশিও যেটা রিজার্ভ মানির মধ্যে পড়ে। মানে কিছু টাকা আরবিআই বলে যে ভাই ব্যাংক তুই নিজের কাছে রাখ, যদি কখনো কোনো সমস্যা হয় ব্যবহার করবি। ধরো একটা ব্যাংকের কাছে 10,000 টাকা আছে এবং আরবিআই তাকে বলল, রিসেন্টলি দেখবে আরবিআই প্রচুর কিন্তু এরকম ব্যাংকগুলোকে ধরে ধরে সব কি করেছে, পেনাল্টি ইম্পোজ করেছে তার নর্মস না মানার জন্য। সেই ভয়ে ঘাবড়ে গিয়ে সমস্ত ব্যাংক চেষ্টা করে যে যা বলেছে তাই করতে। তো এসএলআর এর হিসেবে বলা হলো যে তোমার কাছে যা টাকা আছে তার 2,000 টাকা তুমি কি করবে, তার 2,000 টাকা তুমি নিজের কাছে রিজার্ভ করে রাখবে, বাকি যে 8,000 টাকা থাকলো সেই 8,000 টাকা তুমি সামনের লোকটাকে দিতে পারবে বা তুমি লোন দিতে পারবে। তো এই যে 2,000 টাকা বাদ দিয়ে যে আমার 8,000 টাকা থাকলো, এর ওপরে আমার পুরো গোটা খরচাটা বের করতে হবে, তাই তো? তাহলে 8,000 টাকা আমি যদি আমার খরচাপাতি সমস্ত কিছু ধরে হিসেব নিকেশ করে আমি ঠিক করলাম যে কম করে আমাকে 15%-এ আমাকে সামনে যদি আমি লোন দিই, তবে আমার খরচাপাতি সব উঠে যাবে। এখানে তো কেউ দান ছত্তর খুলে বসেনি, প্রত্যেকে এখানে
কি করছে? ব্যবসা করছে। এবার আরবিআই কি বলছে এখানে, যদি এসএলআর কমানো হয় তাহলে অবশ্যই এই 2000 থেকে এটা 500 টাকা হয়ে গেল। ধরো নতুন নর্ম অনুযায়ী কি হলো না, নতুন নর্ম অনুযায়ী 2000 থেকে 500 টাকা হয়ে গেল। 500 টাকা হয়ে গেল যখন, তখন এখানেও 500 হয়ে গেল। তাহলে এই ভদ্রলোকের কাছে 8000-এর জায়গায় 9500 টাকা হয়ে গেল। তাহলে খুব সহজেই সে 9500 টাকা যদি সামনের লোকটাকে 12%-এ দেয় তাহলে তার ইজিলি খরচাটা উঠে আসছে, আগে যেটা 15%-এ আসছিল। কারণ কি, মার্কেটটা তো কম্পিটিটিভ। তার কাছে যদি কমানোর সুযোগ থাকে সে কেন কমাবে না? তাহলে তো খদ্দের তার কাছে বেশি আসবে, তাই না? ব্যাংকের কাছে খদ্দের আসে কখন? যখন তার ইন্টারেস্ট রেটটা কম হয়। বাকি ব্যাংকে যদি কম টাকা দেয় কোনো খদ্দের আসবে না, এখানে আসবে কি? প্রত্যেকে তো চোখ কান খোলা রেখে চলছে, ভাই আমার ইন্টারেস্ট যেখানে সব থেকে কম আমি সেখানে যাব, ঠিক? তাহলে অবশ্যই এখানে যখন আমার টাকাটা, ইন্টারেস্টটা যখন আমার কম হচ্ছে, স্বাভাবিক ব্যাপার আমি কি করব? স্বাভাবিক ব্যাপার আমি এই ব্যাংকে যাব। তো এইভাবে যখন আমরা দেখলাম যে এসএলআর কোটায় কি হচ্ছে, যখন কমানো হচ্ছে টাকাটা, স্বাভাবিক ব্যাপার তখন অটোমেটিক্যালি কম ইন্টারেস্টে যাচ্ছে। এসএলআর কমানো মানে ইন্টারেস্ট কম হওয়া, আর ইন্টারেস্ট যদি কম হয় অটোমেটিক্যালি কি বললাম, লোকজন আসবে, তাই তো? লোকজন বেশি বেশি করে ইন্টারেস্ট নেবে, আর বেশি বেশি করে ইন্টারেস্ট নিলে কি করবে? সে টাকাটা দিয়ে জিনিসপত্র কিনবে, বাড়ি গাড়ি কিনবে। স্বাভাবিক ব্যাপার, কেনাকাটা বাড়বে, তো বাজারে ইনফ্লেশন বাড়বে। বুঝতে পারছি? যদি আরও ডিটেলসে তোমার বুঝতে হয়, আবারও বলছি, অলরেডি আমরা কিন্তু আলোচনা করেছি, আলোচনাটা খুব মন দিয়ে দেখো, ডিটেলসে বুঝে যাবে। থার্ড অপশন কি বলছে? থার্ড অপশন বলছে আরবিআই ব্যাংক হার বাড়াচ্ছে, মানে ব্যাংক রেট বাড়াচ্ছে। ঠিক একই জিনিস, একই জিনিস। ব্যাংক রেট মানে সেটাও একটা কি, সেটাও একটা রেট যার মাধ্যমে আরবিআই আমাদের যে সমস্ত ক্লায়েন্ট, যার মধ্যে ব্যাংকগুলো একটা লং টার্মের জন্য যে সুদটা নিচ্ছে সেটা ব্যাংক রেট। তো একই ব্যাপার, এসএলআর হোক, ব্যাংক রেট হোক, সিআরআর হোক, রেপো রেট হোক, যাই হোক, সেটা যখনই আমার বাড়বে তখনই বাজারে ইনফ্লেশন কমবে। ঠিক আছে? ঠিক আছে, যখনই এটা বাড়বে বাজারে ইনফ্লেশন কমবে, যখনই এটা কমবে বাজারে ইনফ্লেশন বাড়বে। এই হচ্ছে মোদ্দা কথা। সুতরাং সেই মোদ্দা কথা অনুযায়ী তাহলে এই বাড়ার কোনো অপশান আমাদের সঠিক হবে না, তাহলে এইটা আমার কাটা গেল। ঠিক আছে, নতুন বন্ড প্রকাশ করছে মানে এক কথা আমরা বলতে পারি ছাড়ছে, এই ছাড়ার ব্যাপারটাও হবে না, এটাও কাটা। তাহলে অপশান থাকলো এসএলআর কমানো আর সিএলআর অবলুপ্ত করা, মানে সিএলআরকে তুলেই দিল, যা থাকবেই না, সিআরের কোনো ব্যাপারই নেই। এসএলআর থাকলো সেটাও কম করে থাকলো, আর সিআরআর থাকলোই না। তো উভয় ক্ষেত্রেই কি হবে? উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পারবো যে বাজারে একটা ইনফ্লেশনারি এফেক্ট পড়বে। ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে, মানে মুদ্রাস্ফীতি মার্কেটে নিয়ে আসবে কখন? যখন আমরা দেখতে পাচ্ছি এসএলআর কমানো হবে বা সিআরআর অবলুপ্ত হবে। এক্ষেত্রে অবলুপ্তর জায়গায় কমানো হতে পারতো, অসুবিধা নেই। আবার এখানে কমানোর জায়গায় এটাকেও অবলুপ্ত করে দিল, সেটাও হতে পারতো, অসুবিধা নেই। যখনই আমরা সেটাকে কমানো হচ্ছে বা জিরোর দিকে যাচ্ছে এরকম একটা পজিশন দেখছি, তখনই সঙ্গে সঙ্গে আমরা কি করব না, এটা বাড়বে। ডিটেলসে আলোচনা রয়েছে, দেখে নিও একবার। নেক্সট প্রশ্ন, which of the following is not regarded as public expenditure in India? এটা হচ্ছে আমাদের বাজেটের মধ্যে আমরা দেখেছি। ঠিক আছে, বাজেটের মধ্যে আমরা যখনই বলি পাবলিক ফিন্যান্স, এই বাজেটের মধ্যে, এই পাবলিক ফিন্যান্সের মধ্যে এই পাবলিক এক্সপেন্ডিচারের ব্যাপারটা আসে। এই প্রশ্নটাতে আমি মেনে নেব যে আমাদের বাজেটের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা আমরা মেন্স লেভেলে মানে ডিটেলসে যেহেতু কভার করিনি, ওয়ান শট ভিডিওতে কিছু বাজেটের বক্তব্য সেখানে আমি রেখেছিলাম, তো কিছুটা সেখানে তোমাদের রয়েছে, বাট ডিটেলসে আমাদের এই পাবলিক এক্সপেন্ডিচারের জায়গাটা মেন্স লেভেলের যে আলোচনাটা রয়েছে আমাদের সেখানে হয়নি, আমি মেনে নিচ্ছি হয়নি। তো এক্ষেত্রে কি হবে, খুব মন দিয়ে একবার দেখবে, যুক্তি কমন সেন্সের হিসেবে আমরা এই জিনিসটা করার চেষ্টা করছি। উত্তরটা হবে হচ্ছে আমাদের অপশান সি, ইন্টারেস্ট পেমেন্ট অন ন্যাশনাল ডেপ্ট।
কি জিজ্ঞাসা করেছে না এর মধ্যে কোনটি সরকারি ব্যয় রূপে গণ্য করা হয় না। ঠিক আছে, এবার আমরা যখন এক্সপেন্ডিচারের কথা বলি, এই এক্সপেন্ডিচারের মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে। ঠিক আছে, একটা ভাগ রয়েছে যেই সমস্ত খরচা করে আমরা দেখতে পাই যে মানুষের কাছে কোনো রকম কোনো সরকারের কাছে কোনো রকম কোনো ফায়দা আসছে না। আবার একটা খরচা আমরা দেখতে পাই যেখানে কোনো রকম ফায়দা আসছে। তো পাবলিক এক্সপেন্ডিচারেরও এরকম বেশ কিছু ধারণ রয়েছে। এখানে প্রথমটা বলছে যে সাবসিডি গিভেন টু লোকাল সিটি বাস সার্ভিস। তো লোকাল সিটি বাস সার্ভিসে আমি সার্ভিসেস দিচ্ছি মানে এটাকে আমি আরো চাগিয়ে তোলার একটা চেষ্টা করছি। ঠিক আছে, মানে আরো বেশি করে এনকারেজ করার চেষ্টা করছি। সিটি বাস কারা ব্যবহার করে? সাধারণ মানুষ ব্যবহার করে। ডিফেন্স প্রতিরক্ষা খাতে আমি ব্যয় করছি, ভারতবর্ষের প্রতিরক্ষাকে স্ট্রং করছি। এটা বলছে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক কোম্পানিজ, ইনভেস্টমেন্ট স্পেন্ডিং বাই পাবলিক, সরকারি কোম্পানি দ্বারা যে সমস্ত বিনিয়োগ ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। এবার দেখো কোম্পানি বলতে আমরা জানি এই যে গেল ধরো, বা আমরা যে জানি যে বিভিন্ন ওএনজিসি, এগুলো হচ্ছে পাবলিক সেক্টর এন্টিটিস। তারা যে খরচাপাতি করছে, ধরো কোনো অফশোরে জায়গায় গিয়ে টাকা পয়সা সে তুলছে, এই নতুন জায়গা সে নিচ্ছে, নতুন ফেসিলিটি বানাচ্ছে, এতে করে আরও স্ট্রং হচ্ছে, আলটিমেটলি সেই টাকাটা সরকার কি করতে পারছে? সরকার পাবলিক যে সমস্ত কস্টগুলো রয়েছে সেই দিকে সরকার দিতে পারছে। মানে আমাদের যদি ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষ এমনি ডেফিসিটে চলে। মানে হিসেব মতো কর থেকে যা আমাদের আসে, যেটা কনসোলিডেটেড ফান্ডে যায়, সেই কনসোলিডেটেড ফান্ডে যাওয়ার পরে সেটার উদ্দেশ্য হচ্ছে যে পাবলিক কজে খরচা করা হবে। কিন্তু যতটা না আমার খরচার পরিমাণ, তার থেকে আমার আয়ের পরিমাণ অনেকটাই কম, যার জন্য এরকম এক্সট্রা হেল্প আমাদের নিতে হয় বিভিন্ন সরকারি এন্টারপ্রাইজ যেগুলো খুব ভালো চলছে তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আবার এটাও সত্যি যে সমস্ত আবার কোম্পানি খুব একটা ভালো যে কাজ করছে তা নয়। যেরকম বিএসএনএল এর কথা বলতে পারি, যেরকম আমরা ইন্ডিয়ান রেলওয়েজের কথা বলতে পারি, এগুলো সরকারি কোম্পানি হলেও এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এইগুলো কিন্তু বেশ অনেকটাই ডাউনে চলছে। এইগুলোকে আবার তোলার জন্য আরো টাকা ঢালোরে। ঠিক আছে, তো যাই হোক, বলার বক্তব্য হচ্ছে যে আমার যে লোন, জাতীয় ঋণের সুদ প্রদান, এবার এই জাতীয় ঋণের সুদ আমি কাকে কাকে দিচ্ছি না এমন একটা কোনো দেশ যে আমাকে সুদ দিয়েছে তাকে আমি দিচ্ছি। ঠিক আছে, এমন একটা কোনো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা আমরা জানি বিওপি ক্রাইসিসের সময় আমাদের পাশে দাঁড়িয়ে ছিল আইএমএফ। ঠিক আছে, এই ধরনের সংস্থা, আইএমএফ, ইকোনমিক ফোরাম বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলো, এই ধরনের সংস্থা, তারা যে লোনটা ভারতবর্ষকে দিয়েছে সেটা আমি শোধ করছি। তো আমি যখন লোনটা শোধ করছি, সেই লোনটা তো আমি কোথাও, এই যে শোধ করা অ্যামাউন্টটা, সেটা তো আমি সরাসরি তাদেরকে দিচ্ছি, আমি তো কোনো পাবলিক পজে ইউজ করছি না। তো এটাও একটা খুব ভালো লেভেলের প্রশ্ন বলতে পারো, একটা বলতে পারো বেশ একেবারে যে ঢুকেই তুমি দেখে যে করে দেবে তা নয়, একটা ভালো লেভেলের প্রশ্ন। এইটাও কিন্তু আমাদের স্ট্যাটিক পোর্শন থেকে এসছে। পরিষ্কার? এগিয়ে যাচ্ছি, নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ইন্ডিয়াতে আমন রাইস কাল্টিভেট কখন করা হয়? ঠিক আছে, এটা আমি যেটা বললাম এটার সঙ্গে আমরা জিওগ্রাফির একটা ওভারল্যাপিং দেখতে পারি। জিওগ্রাফি সাবজেক্ট, সেই সাবজেক্টটার একটা ওভারল্যাপিং দেখতে পারি। আর যদি ইকোনমিক্সের দিক থেকে দেখি তাহলে আমরা ইকোনমিক্সের এগ্রিকালচারাল সেগমেন্টটাতে আমরা দেখেছি যে গোটা এগ্রিকালচারের যে সাইকেলটা রয়েছে সেটাকে কিভাবে 3 ভাগে ভাগ করা যায়। রাবি, তারপরে হচ্ছে খারিফ, না রাবি, তারপরে হচ্ছে জাইদ, তারপরে হচ্ছে খারিফ। রাবি শস্য মানে যেটা হচ্ছে আমাদের শীতকালীন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের খারিফ, যেটা হচ্ছে আমাদের বর্ষাকালীন, দীর্ঘী হবে। আর এটা হচ্ছে আমাদের জাইদ, মাঝখানে পড়ছে, এটা হচ্ছে আমাদের মাঝখানের যে সময়টা রয়েছে। তো এই হচ্ছে 3টে ভাগ। তো এই 3টে ভাগের মধ্যে আউশ, আমন, বোরো, এই যে ধানের প্রকার সেইগুলো চলে আসছে। তো এর যদি আমার উত্তরটা দিতে হয়
তাহলে এর উত্তরটা কিন্তু দেখো, একটা জিনিস খুব সহজেই জিজ্ঞাসা করা যেত, এই তিনটে সময়ের মধ্যে কবে করা হয়, শীতকালীন ফসল, গ্রীষ্মকালীন ফসল না বর্ষাকালীন ফসল। তখন যদি বলা হতো তখন আমি মানতাম যে কোয়েশ্চেনটা একদম পাতিয়ে এসছে, একদম সিম্পল। কিন্তু যেই মুহূর্তে অপশানটা খুব খেয়াল করে দেখো, যেই মুহূর্তে বলছে শোন মানে হচ্ছে বপন করা হয়, বপন করা হয়, এবং হারভেস্টেড মানে কাটা হয়, মানে একটা জায়গায় আমি দেখছি, মানে আমার গোটা উত্তরটার মধ্যে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কবে আমি বপন করছি, আর একটা হচ্ছে কবে কাটছি। এইটাই কিন্তু পুরো খেলাটা। সব জায়গায় দেখো মনসুনটা তো সব জায়গায় কম বেশি আছে, কিন্তু কাটাটা কিন্তু ডিফারেন্ট করে দিয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে এই কোয়েশ্চেনের লেভেলটাও কিন্তু যথেষ্ট হাই। মিথ্যে বলে লাভ নেই, তোমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও লাভ নেই, এই জায়গাটা আমি আমার আলোচনায় কভার করিনি। ঠিক আছে, হয়তো জিওগ্রাফিতে তোমাদের হয়ে গেছিল, সেটা আমি মেনে নিচ্ছি, হতেও পারে না হতে পারে, সেটা আমাদের সৌম্য স্যার ভালো বলতে পারবেন, বাট এই জায়গাটা আমি কিন্তু কভার করিনি। বা সত্যি কথা বলতে আমার মানে কখনো মনে হয়নি যে এরকমভাবে প্রশ্ন আসতে পারে, তাও আবার প্রিলিমসে। জেনারেলি মেন্সের ক্ষেত্রে আমরা ইনডেপথ আলোচনা এতদিন অবধি বিভিন্ন বিষয় করেছি, কিন্তু প্রিলিমসে যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেটা এর আগে ডাব্লিউবিপিএসসি কিন্তু আমাদের জানায়নি। এবং আমি সত্যি খুব আপ্লুত একদিক থেকে বলতে পারো, অন্য দিক থেকে বলতে পারো যে খুব দুঃখিত যে অনেকেই হয়তো সারা বছর খাটাখাটনি করে খুব আশা নিয়ে এই পরীক্ষাটা দিতে গেছিল, কিন্তু তাদের কিন্তু হলো না। এবার মানে হলো না মানে পরীক্ষার হলে ঢুকেই যখন তুমি দেখছো একটার পর একটা এরকম কোয়েশ্চেন, এই যে এক্সাম হল প্রেশারটা, এটা এত সাংঘাতিক একটা প্রেশার যে ওইটুকু সময়ের মধ্যে না গোটা বছরের পরিশ্রমটা মাটি হয়ে যেতে দেখতে হয় অনেককেই। তো তোমাদের মধ্যেও হয়তো অনেকেই ছিল। তাহলে আমি খুশি কিসের জন্য? খুশি এই জন্য যে আমরা অ্যাটলিস্ট আগে থেকে বুঝে গেলাম যে আগামী দিনে আমাদের পরীক্ষার যে পথ, সেই পথ চলাটা কিন্তু যথেষ্ট সাবলীল, হাতের মাধ্যমে। যে এই যে বিভিন্ন জায়গায় নোট বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় এমসিকিউ চলছে, এইগুলো একটু আমার মনে হয় যে 100 বার একটা কামাইয়ের রাস্তা নিশ্চয়ই তারা খুব ভালো করছেন তাদের দিক থেকে, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয় যে একটা গাফিলতি থেকে যায়। আর সব থেকে খারাপ তখন লাগে যখন তারা নিজেরা সেটা না করতে পেরে সেই সৎসাহসটা তাদের থাকে না যে সামনে এসে বলুক যে হ্যাঁ ভাই আমরা করাইনি, তোমাদের ভুল নয়। তারা কি বলবে? তারা সবসময় বলবে এই তোমাদের বলেছিলাম তোমরা পড়াশোনা করোনি। তো দিস ইজ নট গুড। আমি যেরকম তোমাদেরকে এটাও বলছি যে কি কি এসছে, আমি তোমাদেরকে এটাও বলছি যে কি কি আসেনি আমার পড়ানো থেকে। এবং আমি ভীষণভাবে দুঃখিত, আমি চেষ্টা করব যে আরও নিজেকে আরও বেশি করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে। এমনটা নয় যে এই জায়গাগুলো আমি কখনো ধরিনি বা দেখিনি, আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে এই জায়গাগুলো বিসিএস এর জন্য রেলেভেন্ট নয়, যার জন্য করানো হয়নি, এতটা ডিপ থেকে প্রশ্ন আসেনি। আমি তার জন্য দুঃখিত যে আমি সেই জন্য নিজেকে কি বলবো, একেবারে সততার সঙ্গে বলছি যে আমি মিসজাজ করে ফেলেছিলাম। তোমাদের মতো, তোমাদের অনেকের মতো হয়তো আমিও একজন ছিলাম যে ডাব্লিউবিপিএসসি কে মিসজাজ করে ফেলেছিলাম। তো যাই হোক, চেষ্টা করব আমরা আগামী দিনে এরকম ভুল যাতে না হয়, ভুল থেকেই আমরা শিখি। তো আমাদের আলোচনাগুলো আরও বেশি পরিপক্ক হবে, আরও বেশি কন্টেন্ট এনরিচ হবে, সেই কথা আমি তোমাদেরকে দিতে পারি। এবং ফাউন্ডেশন ব্যাচ তোমরা জানো অলরেডি চলে এসছে, সেখানে আমি চেষ্টা করছি যে এই ভুলগুলো যেগুলো অলরেডি হয়েছে আমাদের দ্বারা সেগুলোকে আমরা শুধরে নেওয়ার। যাই হোক, নেক্সট, which of the following constitutes a capital account of balance of payment এর ক্যাপিটাল অ্যাকাউন্ট এ কি কি থাকে ভাই? করানো হয়েছে। সুতরাং এই যে প্রশ্নটা, তার উত্তরটা আমি অলরেডি তোমাদের করিয়েছি 1, 2 এবং 4। কি বলছে? বিদেশি ঋণ, ঠিক আছে, বিদেশি বিনিয়োগ এবং পোর্টফোলিও বিনিয়োগ। রেমিটান্সেস যে কথাটা এখানে ইউজ করা হচ্ছে, বিদেশ থেকে যে টাকাটা আসে রেমিটান্সেস, এই রেমিটান্সেসের জায়গাটা
আমরা পড়েছিলাম কোথায়, না শব্দটা যে একেবারে অচেনা তা নয়, অনেকেই হয়তো বুঝতে পারছো। রেমিটান্সেসটা হচ্ছে আমরা পড়েছিলাম ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম তার একটা কনসেপ্ট তোমরা মনে করবে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেখানে আমরা পড়েছিলাম জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। এই যে ইনকাম ফ্রম অ্যাব্রড, সেই ইনকাম ফ্রম অ্যাব্রডের মধ্যে একটা হচ্ছে আমাদের রেমিটান্সেস। ঠিক আছে, ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে বলছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমরা কোথাও রেমিটান্সেসের ব্যাপারটা আমরা সেভাবে ইনক্লুড দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা আমার এক্সপ্লেনেশন। আমি আবারও বলে দিচ্ছি, পিএসসি এরকম বারে বারে করেছে যে তাদের নিজস্ব একটা এক্সপ্লেনেশন নিয়ে তারা এসছে। আমি অন্তত আমার নলেজ অনুযায়ী তোমাদেরকে বলিয়ে দিলাম যে কেন সেই ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, এবং এটাও বলে দিলাম যে কোথায় আমরা সেটা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন স্যার বলছে, হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি? আমাদের যে আলোচনা, এই আলোচনায় আমি অলরেডি তোমাদেরকে বলেছি, দেখো সিরিজ অনেকগুলো ছিল, একটা মেন সিলেটেড সিরিজ ছিল, একটা ওয়ান শট সিরিজ ছিল, তো এইগুলো হচ্ছে সব মেন সিলেটেড সিরিজের মধ্যে পড়ছে। ঠিক আছে, যেখানে আমরা আলোচনা করেছি। এবার তোমরা যদি গোটা ভিডিওগুলো ভালো মতো দেখো তো তোমাদের কাছে মনে হবে না কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা রয়েছে। কি রয়েছে, কি যে জায়গাগুলো আমি তোমাদের করিয়েছি স্ট্যাটিক পার্টে, সেইগুলো থেকে প্রশ্ন এসছে তো? কি ইয়েস অর নো একটু কমেন্ট করে জানাও। যেগুলো আমি পড়িয়েছি অথচ তোমাদের করতে অসুবিধা হয়েছে, সেরকম তো হয়নি আশা করি। আচ্ছা, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া প্রশ্ন, আবারও বলছি, একদম সত্যি তোমাদের সামনে একদম কি বলবো, বলে না আনপ্লাগড ভার্সান। আজকে তোমাদের সামনে একদম সত্যি কথা বলছি। এই যে প্রশ্নটা আমাদের রয়েছে ভাই, এই প্রশ্নটা কোথায় ঘুরে গেছে একটু বুঝে নাও। ঘুরে গেছে একটা মাত্র শব্দে, হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ঠিক আছে, খেলাটা বুঝতে পারছো? হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি, দ্য ফোররানার অফ প্ল্যানিং কমিশন। ঠিক আছে, যে প্ল্যানিং কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটি, সেটা ফাউন্ড করতে কে ইনস্ট্রুমেন্টাল ছিল, কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কে? ইতিহাস যদি আমরা ঘাঁটি, এখানে আমি তোমাদের ইতিহাস নিয়েও বলেছি, যদি আমরা ঘাঁটি তাহলে উত্তরটা সুভাষচন্দ্র বোস হওয়ার কথা। তাহলে উত্তরটা সুভাষচন্দ্র বোস হওয়ার কথা। এই সময়টা সেই সময় যখন সুভাষচন্দ্র বোস আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের কংগ্রেসের। তিনি চেয়েছিলেন বারে 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 জিনিসটাকে প্রভোগ করা, বা তিনি চেয়েছিলেন একটা ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন হোক। তো এবার উত্তরটা এটাও দেখতে পাই আমরা। আবার যদি আমি শুধু প্ল্যানিং কমিটিটাকে ধরে নিয়ে চলি, তাহলে জওহরলাল নেহেরু ছিলেন সেই প্ল্যানিংয়ের মাথায়। আমি ডিটেলসে আলোচনা করেছি, এই আলোচনায় আমি ডিটেলসে আলোচনা করেছি কটা সাব কমিটি ছিল, টোটাল মেম্বার কত ছিল, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। মানে ডিটেলস আলোচনা, পুরো ইতিহাস ধরে আলোচনা সেখানে রয়েছে, একদম গল্পের ছলে। এবার প্রশ্নটা হচ্ছে যে এর উত্তরটা পিএসসি কি নেবে ভাই, সেটা আমি আমার দিক থেকে একেবারেই বলতে অক্ষম। আমি দুটোই বলে দিলাম। যদি আমি ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং দ্য ন্যাশনাল প্ল্যানিং কমিটি হিসেবে দেখি সুভাষচন্দ্র বোসের দিক থেকে, এটাও একটা ঠিক উত্তর হতে পারে। আবার যদি আমি চেয়ারম্যান হিসেবে বলি তাহলে এটাও ঠিক উত্তর হতে পারে। ঠিক আছে, এবার কোনটা উত্তর না হবে, দ্যাট ইজ কমপ্লিটলি পিএসসি's পারভিউ। আরেকটা স্ট্যাটিক থেকে একটা প্রশ্ন দেখো কি বলছে। বলছে এই যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টালি সাস্টেনেবল প্রজেক্টের উপরে যে ধরনের ইনভেস্টমেন্টগুলো করা হয় তার জন্য, তো এটা একটা খুব, এটা আমি বলবো অপেক্ষাকৃত অনেকটাই সোজাসাপটা একটা জিনিস। মানে ওই এক রাশিয়া প্ল্যানিং কোথা থেকে নেওয়া হয়েছে আর এই এক গ্রিন বন্ড, এই দুটো হচ্ছে একদম ইজি লেভেলের কোয়েশ্চেন। বাকি প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি যেগুলো ইজি হতেও পারতো
সেগুলোকে কথার ছলে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এবছর পিএসসি করেছে। আমার এই আলোচনাটা শুধুমাত্র সঠিক উত্তর জানার আলোচনা নয়, আমরা এখানে একদম চুলচেরা বিশ্লেষণ করছি যে কোথায় কি হয়েছে এবং কিভাবে সেগুলোকে শোধরানো যেতে পারে। এক্ষেত্রে কাঠগোড়ায় কিন্তু শুধুমাত্র তোমরা নয়, আমি নিজেও দাঁড়িয়ে। তো খুব মন দিয়ে আলোচনাটা দেখো, গোটা ভিডিওটাতে আমি চেষ্টা করব যে কোথা থেকে এসছে, কিভাবে এসছে, ধরে ধরে ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরতে, যাতে আগামী দিনে এই ভুল তুমি করো চাই আমি করি যেন না হয়। তাহলে এই হচ্ছে আমাদের গ্রিন বন্ড অপশন এ। নেক্সট চলে আসছি। নেক্সট বলছে all revenues received by union government by way of direct and indirect taxes, money borrowed and received from loans given by the government flow into, এটা আমাদের পলিটি থেকে। তো একটা জিওগ্রাফি থেকে একটা পলিটি থেকে, দুটো সাবজেক্ট থেকে আমরা ওভারল্যাপিং কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ঠিক আছে? যার জন্য শুরুতেই বললাম যে একটু প্লাস মাইনাস করে পুরো ব্যাপারটা আমাদের দেখতে হবে। এর উত্তরটা হবে অপশান সি, অপশান বি, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হচ্ছে যাবতীয় যত রকমের করগুলো আসে সেইগুলোকে নিয়ে তৈরি হয়, সেখান থেকে যাবতীয় যে সরকারি খরচাপাতি সমস্ত কিছু এখান থেকে যায়। কন্টিনজেন্সি হচ্ছে আপৎকালীন ফান্ড, ঠিক আছে? কখনো যদি কোনো রকম সমস্যা তৈরি হয় তার জন্য তৈরি করা। আর পাবলিক অ্যাকাউন্টস এটাকে আলাদাভাবে তৈরি করা হয় কিছু কিছু স্পেসিফিক ব্যাপারের জন্য, ঠিক আছে? সেইগুলোকে আমরা পাবলিক অ্যাকাউন্টসের মধ্যে দেখছি। যাই হোক, তো তিনটের মধ্যে একটাই উত্তর হবে, সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। এটা আমরা একটু পলিটি ঘেঁষা উত্তরটা দেখতে পাচ্ছি, আমরা এর সঙ্গে আর্টিকেল হেন তেন মিলিয়ে একটা বিশাল বড় জায়গায় চলে আসে। বিশেষ করে এমার্জেন্সি সেগমেন্টে আমরা দেখি এই ফান্ড এবং এমার্জেন্সি দুটো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তোমরা একটু পলিটিতে জিনিসটা ভালো মতো দেখো, আমি চেষ্টা করবো আমার কোনো এক আলোচনা এটাকে পুট করা, যার জন্য আমি টপিক কোথায় রাখবো এটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? কারণ কি ইকোনমিক্সের কোনো টপিকে এটা ফিট ইন হয় না। যাই হোক, তাও আমাদের জেনে রাখা উচিত। এটা আমার দিক থেকে ভুল যে আমি তোমাদেরকে সেইভাবে হয়তো জানাতে পারিনি, ব্যাপারটা কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে। আচ্ছা, সোশিও ইকোনমিক প্ল্যানিং ইজ আ পার্ট অফ, এটা আরেকটা পলিটি রিলেটেড। ইকোনমিক্সে এইটা আমাদের ওই চ্যাপ্টারটাতে থাকবে, এটা আমাদের বিসিএসে আজ অবধি এখান থেকে সেরকম প্রশ্ন আমরা দেখিনি। এটা হচ্ছে প্ল্যানিংয়ের ঠিক আগে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে আমরা প্ল্যানিং নিয়ে কথা বলি। মানে একটা হয় হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া, আরেকটা হচ্ছে প্ল্যানিং সংক্রান্ত ব্যাপার স্যাপার, এভলিউশন অফ প্ল্যানিং। তো সেইখানে গিয়ে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক প্ল্যান সেটা কোন তালিকাভুক্ত সেই মেনশনটা আমরা সেই জায়গা থেকে পাই। মানে আজ অবধি যেখান থেকে একটাও প্রশ্ন আসেনি সেখান থেকে কিন্তু এবছর প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, চারটে অপশান আমাদের সামনে রয়েছে, তিনটে তালিকা রয়েছে, আমরা প্রত্যেকেই জানি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। উত্তরটা হবে হচ্ছে আমাদের কনকারেন্ট লিস্ট, যেটা হচ্ছে যুগ্ম তালিকা নামে পরিচিত। পলিটি ভাষা প্রশ্ন ইকোনমিক্সের একটা পার্ট রয়েছে, বিশেষ করে এভলিউশন অফ প্ল্যানিং টপিক। বলে লাভ নেই, আমরা এভলিউশন অফ প্ল্যানিং এই জায়গাটা করিনি আজ অবধি। মানে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই জায়গাটা প্রয়োজন হয়নি, ইউপিএসসির ক্ষেত্রে এই জায়গাটা প্রয়োজন হয়েছে, সেখানে আমরা করেছি বা আমিও করিয়েছি। তো এর থেকে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, স্ট্যাটিক পার্টের প্রশ্নগুলো যেগুলো দেখলাম, যে ভাই একটু কিন্তু নড়েচড়ে বসতে হবে এবং উইদাউট গাইডেন্স এতদিন অবধি চারটে প্ল্যানিং, চারটে জিডিপি, চারটে আরবিআই থেকে পড়ে গিয়ে যাও বা প্রশ্নের উত্তর হতো, এখন কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব। কি সম্ভব, কি সম্ভব কি না তোমাকে জিজ্ঞাসা করছি, একটু কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের কি মনে হলো এই স্ট্যাটিক পার্টের কোয়েশ্চেনগুলোকে দেখে। চলে আসছি আমাদের নেক্সট, স্ট্যাটিক ইকোনমিক্সের পর কারেন্ট ইকোনমিক্স সেগমেন্ট। অবশ্যই এই কারেন্ট ইকোনমির যে সেগমেন্টটা রয়েছে এই জায়গাটাতে আমাদের বেশ কিছু জায়গা আমরা ছেড়ে গেছি, কারণ কি আমি এর আগেও বলেছি যে কারেন্ট ইকোনমিক্সের পার্টটা আমাদের মিস হয়েছে, কিন্তু আগামী দিনে সেটা মিস হবে না, আমি কথা দিচ্ছি। তো এখানে বেশ কিছু রিপোর্ট এর থেকে প্রশ্ন করা হয়েছে, একদম র্যান্ডাম ধারাধার প্রশ্ন করা। বলে দিচ্ছি কি কি রিপোর্ট।
আমরা দেখবো সেই রিপোর্টগুলো দেখবো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হয়ে গেছে বাজেট, বিভিন্ন সাল, ও আবার সাল নিয়ে আবার কোনো ইয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাদের ইকোনমিক সার্ভে। ইকোনমিক সার্ভে 3 নম্বর আমাদের যে রিপোর্টটা সেটা হচ্ছে আমাদের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। যে রিপোর্টটা আমাদের জারি করে হচ্ছে এক্সিম ব্যাংক, এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়া। চতুর্থ আরেকটা রিপোর্ট থেকে অদ্ভুতভাবে এসছে, সেটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ইউএন এর একটা পার্ট। দেখাবো সব রিপোর্ট। তো এইগুলো হয়ে গেছে আমাদের খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট। আমি তোমাদের বলেছিলাম এখানে শুধুমাত্র উত্তর খুঁজতে আমরা আসিনি, আমরা খুঁজতে এসছি আমাদের ভুল, আমরা শোধরাতে এসছি আমাদের ভুল, যেগুলো আগামী দিনে আমরা করব না, কোনোভাবেই করব না। এবং প্রত্যেকটা রিপোর্ট আমি এখানে নিয়ে এসেছি যাতে তোমাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখাতে পারি যে কিভাবে কোয়েশ্চেনগুলো ফ্রেমিং হচ্ছে। দিস শুড বি দ্য অ্যানালিসিস। ওই অ্যানালিসিস মানে সঠিকটা কি হলো, বাকিটা কেন ভুল হলো, ব্যাস দেখে নিয়ে শুয়ে পড়লাম না। একটু সময় লাগছে ভিডিওটাতে আমি জানি, কিন্তু এই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো চলো এক এক করে কারেন্টের যে পার্টগুলো সেগুলো একবার দেখে নেবো। স্যার প্রশ্ন এসছে, which sector contributed the most in real gross value added at basic prices in the last decade? আছি আমরা 2023-এ, ঠিক আছে, মানে 2020-30, তার মাঝখানে, তাহলে ডেকেড হিসেবে 2020-30। লাস্ট ডিকেড মানে আমাকে বলতে চাইছে 2010 থেকে 20। এবার which is the sector contributed the most in real gross value added at basic prices? তোমরা ভাবছো ভাই কোথা থেকে জিজ্ঞাসা করলে প্রশ্নটা, দেখাচ্ছি রিপোর্টটা তোমাদের দেখাবো, মন দিয়ে দেখবে। ইকোনমিক সার্ভে 2022-23, এখানে বছর ধরে ধরে তোমাদেরকে লেখা আছে, এই দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছ কি না, ঠিক আছে। আর এই যে কলামটা, এই যে শুরুতে লেখা আছে কনস্ট্যান্ট প্রাইসে কোথায় কোথায় দেওয়া হয়েছে, বুঝতে পার কোথা থেকে তুলেছে প্রশ্নটা, দেখো একবার। এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং, উত্তর এখানে আছে কি দেখো, এই যে ফিনান্স, রিয়েল এস্টেট, ট্রেড, হোটেলস, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন। এবার দেখো তুমি রিপোর্টটাতে পুরো লেখা আছে ম্যানুফ্যাকচার, কনস্ট্রাকশন, ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স। অপশানগুলো তুলেছে দেখেছো কোথা থেকে? ইকোনমিক সার্ভের অ্যাপেন্ডিক্স থেকে, মানে ইকোনমিক সার্ভের মেন রিপোর্ট থেকেও না, তার পেছন দিকে যে লেজুর থাকে সেখান থেকে তুলেছে। দেখে নেব তাহলে ডেকেড হিসেবে যদি আমি দেখি, তাহলে আমরা ডেকেড হিসেবে এখানে দেখতে পাচ্ছি এই যে আমরা কি দেখলাম 10 থেকে 20, তাই না? একটু যদি আমরা ছোট করি তাহলে এই যে এই হচ্ছে আমাদের মোটামুটি সময়। এই যে 2010 এখানে দেখতে পাচ্ছ, 2010, তাহলে এখানে 2010 মানে এখানে আমরা দেখে নেব কোনটা আসছে বেশি, কোথায় কত টাকা, কত কোটি টাকা খরচা হয়েছে। এইভাবে তুমি যদি জুড়ে 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 যাও তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি না, আলটিমেটলি আমরা দেখব ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, এইগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটা খুব বড় সড়ো অ্যামাউন্টের খরচা হয়েছে, ঠিক আছে। যার জন্য এর উত্তরটা হবে হচ্ছে অপশান সি, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই। আবার রিপোর্টটা একটু দেখিয়ে দিই, মানে তোমাদের বোঝাতে চাইছি। দেখো এখানে 27, 33, 214 এই হচ্ছে আমার খরচা হচ্ছে 2014-15 সালের কথা।
আমরা কি দেখলাম 10 থেকে 20-র মধ্যে, এখানে সব 27, 27, 29, 32, 34, 36 এরকম ভাবে রয়েছে। এখানে 18, 19, 21, 23 এইভাবে রয়েছে, 20, 20, 25, 24 এইভাবে রয়েছে, 12, 12, 12 রয়েছে, 18, 18, 18 রয়েছে, 9, 10, 11 রয়েছে। দ্যাট মিনস কোথায় সব থেকে বেশি হচ্ছে ভাই? কোথায় সব থেকে বেশি হচ্ছে? তো আমি তোমাদের কি বলেছিলাম, নট অনলি কারেক্ট আনসার, দ্য সোর্স অফ দ্য কোয়েশ্চেন আজকের আমরা আলোচনায় দেখব। চলো এগিয়ে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কোথায় গেল? নেক্সট কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে স্যার? নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, নীতি আয়োগ হ্যাজ রিলিজড নর্থ ইস্ট রিজন ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, বোঝো কাণ্ড, দেখো কি কাণ্ড হয়েছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা হচ্ছে 2015 থেকে 2030-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এবার এই যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর নোডাল এজেন্সি হচ্ছে ভারতবর্ষে কে না, নোডাল এজেন্সি হচ্ছে ভারতবর্ষে নীতি আয়োগ। নীতি আয়োগ, ঠিক আছে। এবার দেখো এসডিজি যেহেতু নোডাল এজেন্সি, তো তালিকা সে তৈরি করেছে, ইন্ডেক্স তৈরি করেছে। এবার সেই ইন্ডেক্স বা তালিকা যে সে তৈরি করেছে ভাই, এখানে কার সাহায্যে সে তৈরি করেছে, এখান থেকে প্রশ্ন এসেছে। তা আবার গোটা যে ইন্ডেক্স না, নর্থ ইস্ট রিজন ডিস্ট্রিক্ট, বুঝতে পারছো কোথায় ঢুকে গিয়ে প্রশ্নটা করেছে? সাংঘাতিক লেভেল। মানে সাদামাটা যদি বলতো যে নীতি আয়োগ কি করেছে যেহেতু নোডাল এজেন্সি, তা নয়, নর্থ ইস্ট রিজন ডিস্ট্রিক্ট ইন্ডেক্স থেকে তুলেছে। উত্তরটা হবে হচ্ছে আমাদের ইউএনডিপি। কারণ কি স্বাভাবিক ব্যাপার, ইউএনডিপি আমাদের এই গোটা এসডিজির ব্যাপারটা দেখছে। চলো এগিয়ে যাচ্ছি। বলছে অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট 2022, এইগুলো তো তোমরা রিপোর্ট মেনশন করাই রয়েছে, বুঝতেই পারছো কোন রিপোর্ট, আমি আলাদা করে বলিনি। যেই রিপোর্টগুলো আমরা মেনশন পাচ্ছি না, আমি সেইগুলোকে তুলে তোমাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। তাহলে অ্যাডাপ্টেশন রিপোর্ট কি বলছে? ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই হচ্ছে আমাদের উত্তর 2022 সালে। 23 সালে থেকে আমাদের রিপোর্ট এসছে 2022 সাল থেকে, তার মানে আমাদের কাভারেজ পোর্শনটা কিন্তু অনেকটা বেশি। চলে আসছি নেক্সট। Which of the following accounts for the highest amount spent of Indian exports? এটা আমরা দেখেছি কি? হ্যাঁ দেখেছি। একদম তোমরা যদি আমাদের ওয়ান শট ভিডিওর 3rd ভিডিওতে চলে যাও, তার শুরুতেই আমি ডেটা দিয়ে শুরু করেছি যে কিভাবে আমাদের যে কি বলে এক্সিম ব্যাংক, আমাদের এক্সিম ব্যাংকের ডেটা অনুযায়ী ভারতবর্ষের যে আমদানি সেটার পরিমাণ অনেক বেশি, এবং তার মধ্যেও সব থেকে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে পেট্রোলিয়াম, ক্রুড পেট্রোলিয়াম এবং এই লুব্রিকেন্ট। আবার এগুলোকে রিফাইন করে এক্সপোর্টও করা হয় সব থেকে বেশি পরিমাণে, সেটাও আমি তোমাদের বলেছিলাম। তো রিপোর্টটা আমাদের যে ওয়ান শট ভিডিও সিরিজের 3rd ভিডিও, তার শুরুতে আমি তোমাদের দেখিয়েছি অলরেডি, তো তোমরা সেই জায়গাটা একবার দেখে নিতে পারো। সেখানে আমরা কথা বলেছি অয়েলের ক্ষেত্রে ব্যাপারটা রয়েছে আমদানির জন্য, আমদানি খাতে সর্বাধিক কোন দ্রব্যটিতে ব্যয় হয়েছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে? দ্য মেজর শেয়ার অফ এক্সপেন্ডিচার ইন ইউনিয়ন বাজেট 2023-24 সালের ইউনিয়ন বাজেটের অধিকাংশ ব্যয়, এর উত্তর হবে হচ্ছে অপশন সুদ পরিশোধ করতে। দেখাবো তোমাদের সুদ পরিশোধ কিভাবে করেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাজেট অ্যাট আ গ্ল্যান্স, খুব মন দিয়ে দেখবে। এবার এই বাজেট অ্যাট আ গ্ল্যান্সে একদম নিচের দিকে কিছু কিছু তোমার এইখানে রয়েছে, ঠিক আছে। এস্টিমেট বাজেট তো হলো এই যে এই পাই চার্টগুলো। তো এখানে সব থেকে বেশি টাকা কোথা থেকে এসছে? এই চারটা থেকে প্রশ্ন এসছে। আর এই যে কর্পোরেশন ট্যাক্স হ্যান ত্যান, এই যে এইটা নিয়ে তোমরা ইয়ে করছো না, কর্পোরেশন ট্যাক্স হ্যান ত্যান। আচ্ছা, এই হচ্ছে আমাদের 23-24 বাজেট। 23-24 বাজেট অনুযায়ী আমাদের কি বলছে এখানে?
এইটা হচ্ছে কোথায় সব থেকে বেশি গেছে। এবার এখানে গেছে দেখো সব থেকে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভায়োলেট কালার 20, বাকিগুলো 9, 9, 15, 4, 10, 17 এরমভাবে রয়েছে। এই ভায়োলেট কালারটা কি? এই ভায়োলেট কালারটা কি? এই ভায়োলেট কালারটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্টস। বুঝতে পারছি কোথা থেকে এসছে? ক্লিয়ার হচ্ছে কি না একটু ঝটপট করে কমেন্ট করবে। কোথা থেকে প্রশ্ন কিভাবে আসছে বোঝার চেষ্টা করো। তাহলে ইন্টারেস্ট পেমেন্ট, বাকিগুলো সব 17, 18, 9 এইরকম রয়েছে। সব থেকে বেশি গেছে হচ্ছে কোথায় বাজেটের টাকা? ইন্টারেস্ট পেমেন্টে। চলে আসছি প্রশ্নটাতে। উত্তরটা কেন হবে ইন্টারেস্ট পেমেন্ট একবারে বুঝে গেলাম। বাজেট অ্যাট আ গ্ল্যান্স। নেক্সট, which of the following is not a capital receipt in government budget? এটার মধ্যে কোনটা ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে ধরা হচ্ছে না? একটা কনফিউজিং একটা ব্যাপার, তবে এটা প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটস হিসেবে আমরা ধরছি। ঠিক আছে, ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে ধরা হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে যে আমাদের লোন রিকভারি, পিএসইউ ডিসইনভেস্টমেন্ট, গ্রান্ট, এই তিনটে থাকে হচ্ছে সেই ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে। আমাদের প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট কিন্তু সেখানে থাকছে না, যার জন্য এই অপশন বিটা হবে আমাদের উত্তর। পরিষ্কার? চলো, which ministry is associated with pilot phase of open network for digital commerce? এটাও একটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোয়েশ্চেন। এর উত্তর হবে হচ্ছে অপশন এ, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আবার এখানে দেখে নাও স্কিম থেকে প্রশ্ন। আমি বারবার তোমাদের বলেছিলাম যে স্কিম, নতুন ইনিশিয়েটিভ, তার নোডাল এজেন্সি, এইগুলো পড়তে হবে বলেছিলাম। আমি হয়তো এক্স্যাক্টলি এই জায়গাগুলো করাইনি, কারণ কি কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্সের একটা মেজর পোর্শন আমাদের বাদ চলে গেছে, সেটা আমি বলেছিলাম। তো এই যে স্কিমগুলো থেকে প্রশ্ন কিন্তু এখানে এসছে ভাই, আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আরেকটা এরকমই প্রশ্ন এসছে তোমার NEAT 3.0, আরেকটা এরকম ইনিশিয়েটিভ বা স্কিম, দুটোই বলতে পারো। উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ এডুকেশন। মেজর পার্সেন্টেজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডিয়ারি 2023-24 কি হবে? খাদ্য। কেন স্যার খাদ্য? আপনি বললেই মানবো? দেখে নাও আরেকবার। আমি বললে কিচ্ছু মানতে হবে না, আমি বললে কিচ্ছু মানতে হবে না। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কোথায় গেল? এই রিপোর্টগুলোর মধ্যেই তুমি পাবে সব থেকে বেশি যে এড গেছে সেটা খাদ্যতে গেছে। যাই হোক, এখানে এই মুহূর্তে হয়তো আমি পাচ্ছি না। ঠিক আছে, ওই রিপোর্টটা হয়তো আমি এখানে আনতে পারিনি। যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি খাদ্যতে সব থেকে বেশি গেছে। আমি পরে কোনো একটা ক্লাসে সেটা তোমাদের না হয় শো করিয়ে দেবো। ঠিক আছে, দ্য মেজর সোর্স অফ রেভিনিউ 2023-25 তোমাদের একটা জায়গায় দেখালাম কি, একটা জায়গায় দেখালাম তোমার কর্পোরেট ট্যাক্সের ব্যাপারটা রয়েছে, যার জন্য এই কোয়েশ্চেনটা একটা খুব বড় সড়ো প্রশ্নচিহ্নের মধ্যে পড়ছে। এই যে আমরা দেখছিলাম এতক্ষণ অ্যাট এ গ্ল্যান্স, এখানে দেখো ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ইনকামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিএসটি থেকে 17%। ঠিক আছে, জিএসটি থেকে 17%, এখানে 34, এখানে আমাদের দেখতে পাচ্ছি 2, হ্যানত্যান এরমভাবে রয়েছে। মেজর চাঙ্ক হচ্ছে আমরা বলতে পারছি কি বড়োয়িং অ্যান্ড আদার লাইবিলিটিস, এগুলো তো বাইরে থেকে নেওয়া হয়েছে, সুতরাং ওই দিয়ে ভেবে লাভ নেই। ট্যাক্স যদি বলি, কর্পোরেশন ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কাস্টমস, এক্সাইজ ডিউটিস, জিএসটি, এই তিনটি এই কটা হচ্ছে আমার ট্যাক্স। তার মধ্যে সব থেকে বেশি এসছে হচ্ছে আমাদের 17। তো এই জায়গাটায় তোমাদের উত্তর করার সময় আমি তোমাদের হয়তো একটু ওখানে আমার মিসক্যালকুলেশন হয়ে আমি কর্পোরেশন ট্যাক্স হয়তো বলে দিয়েছিলাম। আমাদের শুভঙ্কর স্যার সেই সময় হয়তো কর্পোরেশন ট্যাক্স বলে দিয়েছিল। যাই হোক, আমি শুধরে দিচ্ছি, সেটা হবে হচ্ছে আমাদের জিএসটি, গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। ঠিক আছে, গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কেন, তার আরেকটা উদাহরণ হচ্ছে
থার্ড চ্যাপ্টার ইকোনমিক সার্ভে, সেখানে বলা রয়েছে, এটা আমি দেখালাম বাজেট অ্যাট আ গ্ল্যান্স একটা রিপোর্ট, এটা হচ্ছে দ্বিতীয় রিপোর্ট কনফার্মিং গ্রস ট্যাক্স রেভিনিউ রেজিস্টার্ড ইয়ার অন ইয়ার গ্রোথ of 15.5% from April to November 2022, driven by robust growth in the direct taxes and GST, good and services taxes. ঠিক আছে, তো এখানে একটা মেনশন আমরা পেলাম। আর পাই চার্টের মাধ্যমে আমরা বাজেট অ্যাট আ গ্ল্যান্সে দেখে নিলাম আমাদের কোথা থেকে এসছে সব থেকে বেশি, কর্পোরেট ট্যাক্স নয়, আমাদের সব থেকে বেশি এসছে হচ্ছে কোথা থেকে, কর্পোরেট ট্যাক্স থেকে 15, একটু কাছাকাছি, আর এখান থেকে এসছে 17। ক্লিয়ার? পার্সেন্টেজের কথা হচ্ছে, এটা গোটা পাই চার্টটাকে ভাগ করেছে, 17 বড়। চলো এগিয়ে যাচ্ছি শেষের দিকে প্রায়। Which country has India recently signed economic cooperation agreement, economic cooperation and trade agreement? এটা আমাদের হবে হচ্ছে অস্ট্রেলিয়া। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের সেশন। আশা করছি আজকের সেশনটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল মনে হয়েছে, এবং আমি চাইবো তোমরা এই সেশনটা থেকে যা যা শিখলে, এবং যেই সমস্ত রিপোর্টগুলো নিয়ে আজকে আমি কথা বললাম, শুধুমাত্র যে তোমরা শিখলে তা নয়, আমি নিজেও এখান থেকে অনেক কিছু শিখলাম, এবং এই সমস্ত শিক্ষা নিয়ে আগামী দিনে প্রিলিমস হোক চাই মেন্স, সেই দিকে আমরা খুব সাবলীলভাবে এগিয়ে যেতে পারবো। তোমরা এটুকু বিশ্বাস অন্তত আমার উপর করতে পারো। এই আশা নিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।